হাটার বাই ইলেকশনে উদয়ন গুহ প্রায় 1,68,000 ভোটে লিড নিয়েছিলেন, যদ্দূর আমার মনে পড়ছে, যেটা 2021-এর পরে হয়েছিল সেই বাই ইলেকশনে। সেই লিডটা উদয়ন গুহ বলছেন তিনি দিনহাটা থেকে যা লিড দেবেন বাকি 6টা জায়গা থেকে সেটা মেকআপ হয়ে যাবে। তো এটাই হচ্ছে উদয়ন গুহের বক্তব্য। শান্তনুদা, উদয়নদা বললেন, সুমন, উদয়নদা কি বললেন শোনা গেল, কি মনে হয় কোচবিহার? মানে উত্তরবঙ্গে 3টে আসনই তো গতবার বিজেপি জিতেছিল, ফলে সেক্ষেত্রে উত্তরবঙ্গে বিজেপির একটা অ্যাডভান্টেজ ছিল এবং সেই অ্যাডভান্টেজ নিয়ে বিজেপি নির্বাচন শুরুও করেছিল এবং যে কারণে উত্তরবঙ্গে বারবার নরেন্দ্র মোদী এসছেন, অমিত শাহ এসছেন। কিন্তু শেষবেলায় মমতা বন্দ্যোপাধ্যায়ও উত্তরবঙ্গে প্রায় পড়ে থেকেছেন, বিশেষ করে জলপাইগুড়ির ঘটনার পর থেকে। এবার দেখার যে মমতা বন্দ্যোপাধ্যায় যে মানে এফেক্টটা দিয়েছেন বা যে এফোর্টটা দিয়েছেন সেটা কতটা ফল ফলায়। তবে একটা জিনিস ডেফিনিট, যে তৃণমূলকে আজ থেকে 1 মাস আগে যতটা ছত্রভঙ্গ লাগছিল বিশেষ করে উত্তরবঙ্গে, অনেক অর্গানাইজড লাগছে, সেটা অনেক অর্গানাইজ লাগছে। পার্থদা, কোচবিহার এমন একটা জায়গা, এখানে আপনাদের বাম এবং কংগ্রেসের মধ্যে কোনো জোট হয়নি। এখানে কংগ্রেসের প্রার্থী আছে, বামেদের পক্ষে ফরওয়ার্ড ব্লকের প্রার্থী আছে। কোন জায়গায় কতবার সম্ভবত 54,000 ভোট পেয়েছিলেন, 54 বা 55,000 ভোট, 48,000। কি অবস্থা? না, প্রথম বলতে হবে যে আপনি যেটা এক্ষুনি শেষ করলেন, যে উদয়নবাবু বাই ইলেকশনে 1,68,000 ভোটে জিতেছিলেন বটে, কিন্তু তার 6 মাস আগের ইলেকশনে তিনি হেরে গেছিলেন একদম। ফলে যে কৌশলে হচ্ছে 1,68,000-এর মার্জিন হয়, সেই কৌশলে এবার লোকসভা ভোট হবে না। ফলে এটা হচ্ছে বুঝে রাখা উচিত এবং তার ভিত্তিতে যা ফলাফল হবে হবে। এবং দুই, যে ভিত্তিতে 2021 সালে নির্বাচন হয়েছিল সেই ভিত্তিও পাল্টে গেছে, সেই প্রেক্ষাপটও পাল্টেছে। কিন্তু আনফর্চুনেটলি আপনি এই পুরো প্রাইম টাইমটা জুড়ে দুই বড় বড় নেতা, একজন হচ্ছে নিশীথবাবু আর একজন হচ্ছে যে উদয়নবাবু, তাদের কেন জিতবেন এই প্রশ্নটা বারবার যতক্ষণ আপনি জিজ্ঞেস করছিলেন, একবারও কেউ ভোটের ইস্যুর পাশ দিয়ে যাচ্ছেন না। ফলে এখান থেকেই বোঝা যায় যে আসলে ওটা একটা ক্ষমতা, তার আস্ফালন এবং তার একটা এপিসেন্টার বানানোর চেষ্টা সাধারণত লোকসভার এই কেন্দ্রটাকে তারা করছেন তাদের একটা সাংগঠনিক দক্ষতার জায়গা বা সাংগঠনিক কি বলবো যে জোরের জায়গা থেকে। ফলে এখানে মোর ইম্পর্টেন্টলি বিষয় আমি আপনাকে আবার বলছি যে লোকসভা ইলেকশনে ইস্যু ইজ ইম্পর্টেন্ট। ফলে এই ইস্যু গুলিয়ে দেওয়া, মানে আমি বলছি যে খেলা হবে যেটা বলা হচ্ছিল, আমি বলছি খেলা হবে পঞ্চায়েতে যা হয়েছিল, আমি বললাম সেই খেলা কিন্তু রিপিটেড হবে না। কারণ আমি আপনাকে এই জন্যই বললাম যে পঞ্চায়েতের ভোটের তুলনায় দেখবেন নিশীথবাবু বললেন ভোট ভালো হয়েছে, কিন্তু তার মধ্যে কি ভোট ভালো হয়েছে? কারণ 250 কোম্পানি আপনাকে ওখানে হচ্ছে যে বিভিন্ন রকম কেন্দ্রীয় বাহিনী ছিল, 300-350-এর বেশি অভিযোগ জমা পড়েছে। ফলে আদর্শ ভোট বলতে যা বোঝায় আজকে সারাদিন ধরে যা হয়েছে নির্ভয় ভোট, সেটা কিন্তু হয়েছে আমি অন্তত মনে করছি না, এবং নির্বাচন কমিশনও তার এই ভূমিকা ডিসচার্জ করতে অংশত ব্যর্থ হয়েছেন। সুমনও কি একমত? কোচবিহারে তো ক্যান্ডিডেট আছে আমাদের। ক্যান্ডিডেটকে নিয়ে জিজ্ঞেস করছো তো? মানে কোনো বিচ্ছিন্ন ঘটনা তো কোনো উদাহরণ হতে পারে না। কোচবিহারে নিশ্চয়ই কংগ্রেসের ক্যান্ডিডেট আছে, কংগ্রেস ক্যান্ডিডেট দিয়েছে, হবে, লড়াই হবে সেখানে। বিষয়টা হচ্ছে অনেকগুলো আলোচনা হলো, মানে দুজন খুব নামকরা রাজনীতিবিদের ইন্টারভিউ আপনি দেখালেন। দেখুন, মোডাস অপারেন্ডিটা, কেন্দ্রীয় বাহিনী আসছে, নিশীথ প্রামাণিক বললেন খুব শান্তিপূর্ণ ভোট হয়েছে। আবার সারাদিন সকাল থেকে আমি অন্য একটি বৈদ্যুতিন মাধ্যমে ছিলাম প্রায় 2 ঘন্টা, আমি তখন দেখছিলাম নিশীথবাবু উদয়নবাবুকে বলছে অ্যান্টি সোশ্যাল ক্রিমিনাল, খুব মানে শুনতে বেশ কৌতুক লাগলো। আবার উদয়নবাবু নিশীথবাবুকে বলছে অ্যান্টি সোশ্যাল ক্রিমিনাল, সোনা রূপো হিরে অনেক কিছু বলল। সে বলতেই পারে, রাজনীতিতে এই ধরনের চর্চা, অ্যাটাক কাউন্টার অ্যাটাক চলতেই পারে। যে বিচ্ছিন্ন ঘটনাগুলো ঘটেছে, কেন্দ্রীয় বাহিনী এবং নিরাপদ নির্বাচন, এই যে দুটো কথা, ততক্ষণ ফুলপ্রুফ হবে না যতক্ষণ কেন্দ্রীয় বাহিনীর কাজের পদ্ধতি এবং কাজের পরিধি বদল না হবে। কেন্দ্রীয় বাহিনীকে কি বলছে নির্বাচন কমিশন? বুথের ভিতরে দায়িত্ব থাকবে। কেন শুধু বুথের ভিতরে কেন থাকবে? বুথ থেকে 200 মিটার দূরে বাংলার শাসক দলের হারমাদ্রা যদি মানুষকে ভয় পাওয়ায় বা গ্রামের সরল মা বোনেদের ভয় পাওয়ায় যে ভোট দিতে যেতে হবে না, সে তো ভোট কেন্দ্র অবধি যেতে পারবে না। আরে ভোট কেন্দ্রে গেলে তবে তো কেন্দ্রীয় বাহিনী সুরক্ষা দেবে। তা মোডাস অপারেন্ডিটা চেঞ্জ করতে হবে, একদম। এই বিষয়ে ব্যর্থ। বক্তব্য যে আপনারা তো ভোটারদের বুথ অব্দি যেতেই দিচ্ছেন না।
দেখুন, আমার আগে দুজন যারা বললেন মানুষের রায় তারা শূন্য, তো তাদের কথার কি গুরুত্ব আছে, নাম্বার ওয়ান। আর নাম্বার টু, আজকে সংবাদ মাধ্যমে সারা বাংলা তথা সারা ভারতবর্ষের মানুষ দেখলো যে প্রদেশ কংগ্রেসের সভাপতি সিপিএমের কাস্তে হাতুড়ি দেওয়া উত্তরীয় পড়ে সেলিম সাহেবকে হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। দেখুন, আজকে যে 3টে জায়গায় ভোট হলো, বিশ্ববাবু আপনাকে মাথায় রাখতে হবে 2019-এ 3টে জায়গাতে বিজেপি জিতেছে, এবং পরবর্তী ক্ষেত্রে 2021-এ বিধানসভাতেও এইখানকার সিংহভাগ 3-7-21টা বিধানসভার মধ্যে অধিকাংশ জায়গায় কিন্তু বিজেপি জিতেছে। কিন্তু তারপর থেকে মানুষ দেখেছে মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসকে সমর্থন না করার পরেও এই সমস্ত জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় অন্য জায়গার সাথে সমানুপাতিক হারে উন্নয়ন করেছেন। অন্যদিকে যাদেরকে তারা সাংসদ এবং বিধায়ক করে পাঠিয়েছিলেন তারা উন্নয়ন তো করেননি, তারা বাংলার ন্যায্য পাওনা 100 দিনের টাকা, আবাস যোজনার টাকা দিল্লিতে গিয়ে বন্ধ করার জন্য তদবির করেছেন, এখানে এসে বুক বাজিয়ে গর্ব করে বলেছেন বাংলার টাকাটা আটকে দিয়েছি। তাই বাংলার মানুষ এই বহিরাগত এবং বাংলা বিদ্বেষী ভারতীয় জুমলা পার্টিকে বিসর্জন দেওয়ার মনস্থির করে নিয়েছে। তার প্রথম প্রতিফলন পঞ্চায়েত নির্বাচনে হয়েছে, এবং 4 জুন যখন ব্যালট বাক্স গোনা হবে তখন বুঝবেন যে তার আসল প্রতিফলনটা কিভাবে হলো। দেবজিৎ, আমাকে এক লাইন দিতে আসবো, হবে। আসবো। না, এক লাইন নিশ্চয়ই দেবো। উনি আরে, অধীর বাবুকে রেফার করেছেন। আরে আমায় উত্তর দেবো, নিশ্চয়ই দেবো। দেবজিৎ, তৃণমূলের বক্তব্য যে 4ই জুন প্রতিফলন, এবং সেটা শুরু হবে কোচবিহার থেকে। তার আগে একটু বলি বিশ্বদা, আজকের যে নির্বাচন, সেই নির্বাচন বাংলায়, পশ্চিমবাংলায় নির্বাচন হবে, দু একটা এরকম সংবাদ মাধ্যমের ভাষায় বিচ্ছিন্ন ঘটনা হবে না তা তো নয়, এগুলো তো হবেই। তা নাহলে নির্বাচন আর পশ্চিমবঙ্গে কী করে হলো? পশ্চিমবঙ্গটাকে তো আমরা আর গুজরাট বানিয়ে দিতে পারি না যে নির্বাচন হবে, সব পক্ষ হাসাহাসি করবে না, এক পক্ষ দাঁড়িয়ে থেকে কেউ কারো চুল ধরে টানবে না, দুটো চড়ও পড়বে না। এ তো গুজরাটে এরকম হয় মিষ্টি নির্বাচন, এখানে পশ্চিমবঙ্গে তো গুজরাট বানাতে পারি না, ইউপিও বানিয়ে দিতে পারবো না। পশ্চিমবঙ্গেই আছে, চেষ্টা করব বদলাতে। তবে আজকে একটা অদ্ভুত জিনিস দেখলাম, এই যে তৃণমূল কংগ্রেস এতদিন ধরে একচেটিয়াভাবে বুথ দখল, বুথ জ্যাম, সাধারণকে ভোট দিতে বাধা দেওয়া ইত্যাদি করে যাচ্ছিল, যেটা সিপিএম আমলে বামেরা করতেন, ওই দেখানো পথকে আরো ভালো করে, আরো এগিয়ে নিয়ে গিয়ে উন্নততরভাবে। তো সেটাতে মানুষ আজকে সিআরপিএফ কিংবা নির্বাচন কমিশনকে ফোন করবেন, তাড়াতাড়ি ভ্যান আসবে, তা নয়, সরাসরি নিজেরাই বিষয়টাকে হাতে নিয়েছেন। বিফিটেড রিপ্লাই, সোজা কথা, তৃণমূল যে ভাষায় সাধারণ মানুষকে ভোট দানে বাধা দিয়েছেন, ঠিক সেই ভাষাতেই সাধারণ মানুষ তারা কিন্তু বাধা দিয়েছে। একটা অদ্ভুত ঘটনা, সাধারণত কি দেখা যায় নির্বাচনে, যে দুটো বা তিনটে যুযুধান রাজনৈতিক দলের কর্মীরা সকাল বিকেল মার খাচ্ছে। নির্বাচনের দিন বুথ সভাপতি মার খেয়েছেন, উদয়নবাবু হাহাকার করছিলেন। তো এই যে মারামারি ইত্যাদি, তৃণমূলের বুথ সভাপতি মার খেয়েছেন, ভূভারতে এরকম জিনিস শুনেছেন, আজ কিন্তু মারটা খেয়েছেন, এটা ঘটনা। এবং কে মেরেছেন, দাদা ডেকেছে, দাদার হাতে কলম ছিল, ছুঁড়ে মেরেছে, এইসব গল্প টল্প না, সরাসরি উনি বলছেন বিজেপির লোকেরা মেরেছেন, উনি ওনার পলিটিক্যাল সিস্টেম থেকে বলছেন। কিন্তু বেসিক্যালি সাধারণ মানুষকে চোখে পাথর ছুঁড়ে, কারা পাথর ছুঁড়তে পারে ভালো সেটা সবাই জানে, তৃণমূলের হয়ে তারা ভালো করে পাথর ছুঁড়েছে, এবং ছুঁড়ে একজন ভোট কর্মীর নয়, ভোট দিতে যাচ্ছে তার চোখে আঘাত করে চোখটাকে নষ্ট করে দিয়েছিল। তারপরে মানুষ জেগেছে। আবারও বলছি, এই যে বিফিটেড রিপ্লাই, এই যে উত্তরটা ওদের ভাষাতেই ফেরত দেওয়া, সাধারণ মানুষ জাগছে। এই যে তিনটে ভোট হলো, লাস্ট একটা লাইন, বাকি 42 থেকে 3 বাদ দিলে যেগুলোতে থাকবে সেগুলোতেও তৃণমূল কংগ্রেসকে সতর্ক থাকতে হবে। তৃণমূল কংগ্রেস আশা করি সতর্ক থাকবেন, কেননা তৃণমূল কংগ্রেসের ভাষা রাজ্যপালকে যেরকম ভাবে অকথা শিখিয়েছিলেন, মানুষ ওদের প্রবন্ধ লেখা শুরু করেছে। আসবো সুমন।